হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম সকলকে। তো আজ আমরা নেক্সট যে 15টা কোশ্চেনের সেশন সেটা করব। কেমন? আমরা পড়েছিলাম যে রাজবাহন চরিতম, রাজা রাজবাহন, যিনি নায়ক আমাদের গল্পের বা আখ্যানের, এবং রাজকুমারী ছিলেন অবন্তী সুন্দরী। এবং এই দুটো নায়ক নায়িকার মধ্যে যেমন আমরা নর্মালি আমাদের বাস্তবিক জীবনে এবং বিভিন্ন মুভিতে আমরা দেখতে পাই যে দুজনে প্রেম করে এবং তাদের মধ্যে একজন খলনায়ক থাকে, যার ফলে বিভিন্ন তারা প্রবলেমের সম্মুখীন হয়। তো এখানে এই গল্পতেও আমরা কিন্তু একই রকম দেখতে পাই। তো আজকের প্রশ্ন সেইখান থেকেই কিছু কিছু রয়েছে, ঠিক আছে? যে কে খলনায়ক ছিল, এটা বোধহয় গতকাল হয়েছে, আচ্ছা লাস্ট ক্লাসে। তো তার ফলে তিনি কি কি অসুবিধা ক্রিয়েট করেছেন সেগুলো থেকে কিছু কোশ্চেন আজকে আমরা দেখব। কেমন? আচ্ছা, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে অন্তঃপুরের রক্ষীরা কেন প্রবেশ করে? অন্তঃপুরে রক্ষীরা কেন প্রবেশ করে? ঠিক আছে, আমরা পড়েছিলাম যে তারা স্বপ্ন দেখেছিল এবং খুব নায়িকা খুব চিৎকার করেছিল, কান্নাকাটি করছিল মাটিতে পড়ে। তো তখন রক্ষীরা প্রবেশ করেছিল। অপশানে কি বলেছে, যে চোরের জন্য সাপের ভয়ে শব্দ শুনে এবং আদেশে। অবশ্যই শব্দ শুনে, যে নায়িকা খুব চিৎকার চেঁচামেচি করলো ভয় পেয়ে, তো সেই শব্দ শুনে রক্ষীরা কিন্তু ঘরে প্রবেশ করেছিল। তো অপশান সি হয়ে যাবে আমাদের উত্তর। মনে আছে যে কি বলেছি? আচ্ছা, এরপরে কি রয়েছে, যে পুষ্পোদ্ভবের পরিচয় কি? তো পুষ্পোদ্ভব আমাদের বলেছিলাম যে 10 জন কুমার ছিল, 10 কুমার চরিতম যে কারণে নামকরণ হয়েছে। তো 10 জন কুমারের একজন কুমারের নাম কিন্তু পুষ্পোদ্ভব, ঠিক আছে? তো সেই ক্যারেক্টারটার কথা বলা হয়েছে। তো বলেছে যে তিনি রাজপুত্র, পুরোহিত, বণিকপুত্র না সৈন্য। তো এখানে আমরা পাবো যে পুষ্পোদ্ভব ছিলেন বণিকপুত্র, ঠিক আছে? আর এই ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যতবার বলা হয় যে রাজবাহন, তার খুব বুদ্ধি ছিল পুষ্পোদ্ভবের, যে কারণে রাজবাহন এরকম মাঝে মধ্যে যখন বিপদে পড়তেন, কিন্তু তিনি বুদ্ধি খাটিয়ে রাজবাহনকে সেখান থেকে, সেই বিপদ থেকে মুক্ত করাতেন, ঠিক আছে? এই কারণের জন্য এই ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো বলেছে যে পুষ্পোদ্ভবের স্ত্রীর নাম কি ছিল? এই প্রশ্নগুলো আসে, যে যেগুলি মনে হবে আমাদের ইম্পর্টেন্ট নয় সেগুলি থেকেই কিন্তু আমরা বেশি কোশ্চেন পাবো। পুষ্পোদ্ভব অবশ্যই সেটা মেন ক্যারেক্টার নয়, তার স্ত্রীর নাম জানতে চাইছে। কেমন? তো এখানে দেখো বলেছে মধুচন্দ্রিকা, বালচন্দ্রিকা, কামচন্দ্রিকা এবং অন্য। তো এখানে তার স্ত্রীর নাম ছিল কিন্তু বালচন্দ্রিকা, ঠিক আছে? তারও খানিকটা পার্শ্ব চরিত্র হিসাবে ভূমিকা রয়েছে আমাদের যে নায়িকা, তার সঙ্গে যেরকম আমাদের বান্ধবীরা থাকে, ঠিক আছে, হেল্প করার জন্য, সেরকম বালচন্দ্রিকা কিন্তু ওই ক্যারেক্টারটা, যিনি সাহায্য করতেন অবন্তী সুন্দরীকে। আচ্ছা, এরপরে বলেছে দেখো যে প্রাণসমা শব্দের অর্থ কি? আচ্ছা, এখানে অপশানে কি বলেছে, প্রাণের চেয়েও প্রিয়, বোনের মতন, বন্ধুর মতন, শত্রু। তো বোনের মতন হবে না, কারণ আমরা বোনকে নিশ্চয়ই ডার্লিং বলি না, তাই তো? তো ডার্লিং বলতে আমরা কি বুঝি, যে প্রিয়তমা বা প্রিয়তম, তাই তো? তো সেক্ষেত্রে প্রাণসমা হচ্ছে প্রিয়তম বা প্রিয়তমার একটা সিনোনিম, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রাণের চেয়েও প্রিয়, প্রাণসমা মানে প্রাণের মতন, তো প্রাণের চেয়েও প্রিয়, এরকম যখন কাউকে ইমপ্রেস করতে হয় আমরা এরকম বলে থাকি। তো সেক্ষেত্রে এটা অপশন এ হচ্ছে আমাদের উত্তর। কেমন? আচ্ছা, নেক্সট কি বলেছে, যে রাজবাহন কোন দেশের রাজপুত্র? আচ্ছা, এখানে অপশানে রয়েছে দেখো কৌশল, অযোধ্যা, মগধ এবং মালব। তো রাজবাহন ছিলেন মগধের রাজপুত্র, মগধ রাজ্যের, ঠিক আছে? এরপরে রয়েছে বলেছে যে চন্ডবর্মা কোন কারণে রাজবাহনের প্রতি ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন? অপশানে কি বলেছে, যে রাজবাহনের অপমানজনক কথা, নিজের পরাজয়, ভ্রাতার মৃত্যুর জন্য, রাজ্য হারানোর কারণে। তো এখানে আমরা নেব অপশান সি, ভ্রাতার মৃত্যুর জন্য তিনি কিন্তু ক্রুদ্ধ হয়েছিলেন। বলে না, ভিলেন একদিনে তৈরি হয় না, তো সে খানিকটা কোনো প্রবলেম ফেস করে।
যার জন্য সে কাউকে দোষারোপ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যে অবশ্যই যে বুদ্ধিমান হবে, যার সেই সেন্সটুকু থাকবে, সে অবশ্যই কাউকে দোষারোপ করবে না, কেন কি জন্য সেই জিনিসটা খোঁজার চেষ্টা করবে। আর যার সেই সেন্সটা না থাকবে তাকেই আমরা ভিলেন বলবো। আচ্ছা, তো ভ্রাতার মৃত্যু, তার চন্ডবর্মার ভাই মারা গিয়েছিলেন এবং তার মৃত্যুর জন্য তিনি আমাদের যিনি নায়ক অর্থাৎ রাজবাহন তাকে দায়ী করতেন। এই কারণের জন্য তিনি ভীষণ রকম ক্রুদ্ধ ছিলেন যে সে আমার ভাইকে মেরে ফেলেছে। ঠিক আছে, তো আমাদের উত্তর হলো অপশন সি। এরপরে কি বলেছে যে অবন্তী সুন্দরীকে রাজবাহন কতদিন অপেক্ষা করতে বলে। এটা হচ্ছে তার লয়ালিটির প্রমাণ। ঠিক আছে, যে তিনি প্রথমত তার সঙ্গে তার মিলন হয় এবং পরবর্তীতে বিচ্ছেদ হয়, তাকে কারাগারে চন্ডবর্মা রেখে দেন, যেটা তার ভাগ্যের জন্য, ভাগ্যকে তিনি দায়ী করেছিলেন। হলো এ পর্যন্ত। এরপরে তিনি জানেন যে আমার প্রেমিকা রয়েছে, আমার জন্য অপেক্ষা করবে, তিনি তাকে নির্দিষ্ট সময় দিয়েছেন যে এই কিছুদিন তুমি আমার জন্য অপেক্ষা করো, তারপর আমি ফিরে আসবো। ঠিক আছে, তো এখানে দেখো অপশানে বলেছে 4 মাস, 1 মাস, 3 মাস, 2 মাস। তো তিনি বলেছিলেন 3 মাস অপেক্ষা করার জন্য অ্যাপ্রক্স। ঠিক আছে, যে 3 মাস তুমি অপেক্ষা করো, তারপর আমি ফিরে আসছি। আচ্ছা, এরপরে দেখো বলেছে যে চন্ডবর্মার ভ্রাতার নাম কি ছিল। কি ছিল দেখো বলেছে উগ্রবর্মা, চারুবর্মা, দারুবর্মা এবং শূলবর্মা। হ্যাঁ, তো আমাদের উত্তর হবে অপশন সি, যে দারুবর্মা। দারুবর্মা ছিল চন্ডবর্মার ভ্রাতার নাম অর্থাৎ ভাইয়ের নাম। নেক্সট কি রয়েছে দেখো বলেছে দারুবর্মার মৃত্যুর জন্য কে দায়ী ছিল। হ্যাঁ, তো এখানে অপশান রয়েছে যে চারুবর্মা, উগ্রবর্মা, পুষ্পোদ্ভব এবং অন্য কেউ। তো দারুবর্মার মৃত্যুর জন্যে পুষ্পোদ্ভব যিনি, তিনি দায়ী ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি রয়েছে যে রাজবাহনের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে কে বিশেষভাবে উল্লেখযোগ্য। হ্যাঁ, তো এখানে অপশানে রয়েছে চন্ডবর্মা, শীতবর্মা, পুষ্পোদ্ভব এবং দারুবর্মা। তো দারুবর্মা তো শত্রুর ভাই ছিল, তো অবশ্যই সেটা হবে না। তো আমরা দেখেছি যে পুষ্পোদ্ভব তার যে বন্ধু ছিল তার নাম দেখেছিলাম পুষ্পোদ্ভব, তাই তো, তার স্ত্রীর নামও আমরা জেনেছি। তো এখানে হবে অপশান সি আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট কি রয়েছে যে ত্বয়া সর্বনামটি কাকে নির্দেশ করেছে। আচ্ছা, ত্বয়া এটি একটি বিভক্তি অলংকারযুক্ত। আচ্ছা, তো ত্বয়া বলতে আমরা বুঝি, অপশানটাকে দেখো বলেছে রাজবাহন, অবন্তী সুন্দরী, পুষ্পোদ্ভব এবং দারুবর্মা। তো ত্বয়া এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে, কোথা থেকে ত্বয়া, আবাম, অহম ইত্যাদি দিয়ে দেবে, এগুলো এই কারণের জন্য টেক্সট কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ছোট ছোট যে জিনিসগুলো লাইন তুলে দিয়ে দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা এখানে রাজবাহনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাকে বলা হয়েছে এখানে ত্বয়া বলে, কিন্তু কবি আমাদের দণ্ডী যিনি, তিনি তাকে সম্বোধন করেছেন। ঠিক আছে, হলো এই পর্যন্ত। আচ্ছা, এরপরে বলেছে যে চন্ডবর্মা কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন। তো একটা ভিলেন কার সঙ্গে বিবাহ করতে চাইবে, অবশ্যই যে তার শত্রু, তার যার প্রতি দুর্বলতা রয়েছে বা যে তার প্রেমিকা, অবশ্যই তাকে বিয়ে করতে চাইবে। যেটা আমরা এতদিন ধরে জেনে আসছি। তো অবশ্যই অবন্তী সুন্দরীকে বিয়ে করতে চেয়েছিলেন রাজবাহনের যিনি স্ত্রী হতে চলেছিলেন, যিনি প্রেমিকা ছিলেন, তাকে বিয়ে করতে চাইবেন। কেন? কারণ তিনি নিজের ক্ষমতা, নিজের প্রতাপ তার উপর আরোপ করতে চাইবেন যে আমি রাজবাহনের থেকে বেশি শক্তিশালী, আমি তোমাকে বিবাহ করার যোগ্য এবং আমি তোমাকে বিবাহ করব, সেটা হোয়াট এভার কিডন্যাপ করে হলেও। ঠিক আছে, এরকম একটা টেন্ডেন্সি থাকে খলনায়ক বলে আমরা যেটা জানি তাদের মধ্যে। আচ্ছা, এরপরে কি বলেছে যে রাজবাহনের প্রতি দেবত্ব আরোপ করেছিল কারা। তো রাজবাহনের প্রতি, আচ্ছা অপশান দেখে নিই, যে সৈন্যবাহিনী, মন্ত্রীরা, নগরবাসী এবং বন্ধুগণ। তো রাজবাহন নায়ক
ভিলেন সমস্ত কিছুর আমরা যখন পরবর্তীতে যে বিভিন্ন অলংকার শাস্ত্র পড়বো আস্তে আস্তে, তো সেখানে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ক্যারেক্টারগুলি কেমন হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, সেইগুলো কিন্তু একদম পয়েন্ট আউট করে করে আমাদের দেয়া থাকে। ঠিক আছে, যে নায়ক কত প্রকারের হয়, হ্যাঁ, খলনায়ক কত প্রকারের হয়, নায়িকা কত প্রকারের হয়, এগুলো কিন্তু সব থাকে তাদের। আমরা জানি যে আমাদের হচ্ছে 6টি রস রয়েছে, 9টি রস রয়েছে, ঠিক আছে, নাটকে, কাব্যে, ঠিক আছে। তো প্রত্যেকটির আলাদা আলাদা রুদ্ররস, প্রেম রস ইত্যাদি বিভিন্ন এরকম রসের নাম আমরা পাই। তো সেক্ষেত্রে কিন্তু রাজবাহন যে তার মধ্যে যে গুণটি ছিল সেটা হচ্ছে দৈব গুণ, যেটা আমাদের যে দর্শক তাদেরকে কবি দেখিয়েছেন, এবং তিনি সেই রাজার মধ্যে, রাজবাহনের মধ্যে সেই সমস্ত রস প্রদান করেছেন, যে কারণে দর্শক এটা দেখতে পারে যে একজন নায়ক তার কেমন হওয়া উচিত অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে নগরবাসী বা বলা যেতে পারে যারা দর্শক তারা দেখেছিলেন যে রাজবাহনের মধ্যে দেবত্ব গুণ রয়েছে। দেবত্ব গুণ মানে একদম উচ্চতর যে সমস্ত গুণ, সেই সমস্ত গুণ তার মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে যে অবন্তী সুন্দরীকে কে তিরস্কার করেছিল? তো অপশান দেখবো যে পুষ্পোদ্ভব, মানসার, চণ্ডবর্মা এবং দারুবর্মা। দারুবর্মা তো ভূত হয়ে গেছে, তো দারুবর্মাকে আমরা নেব না। আচ্ছা, রইল হচ্ছে পুষ্পোদ্ভব। পুষ্পোদ্ভব বন্ধু ছিল, তো সে অবশ্যই তার যে যিনি রাজা, মানে একদম ক্লোজ ফ্রেন্ড, বিএফএফ, তাকে নিশ্চয়ই সে তার বউকে বা হবু বউকে সে অবশ্যই তিরস্কার করবে না, তো পুষ্পোদ্ভব হবে না। হলো। তো মানসার, যে মানসারের কথা আমরা পাবো, তো মানসার এখনো পর্যন্ত পাইনি যেহেতু, তো মানসার হবে না। হলো চণ্ডবর্মা আমাদের উত্তর হবে। হ্যাঁ, চণ্ডবর্মা হচ্ছে আমাদের উত্তর, যিনি যাকে বিবাহ করতে চেয়েছিলেন চণ্ডবর্মা, এবং সে অবশ্যই তাকে বিবাহ করতে রাজি নয়, সে রাজবাহনকে বিবাহ করবে। এবং যেহেতু তারা একত্রিত হয়ে এক জায়গায় ঘুমিয়ে পড়েছিল, এই কারণের জন্য চণ্ডবর্মা অবন্তী সুন্দরী দেবীকে তিরস্কার করেছিলেন, ঠিক আছে, যে সে কি করে এরকম করতে পারে। এটা হলো। এরপর হচ্ছে রাজবাহনের হাতকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয়। আচ্ছা, কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ঠিক আছে, রাজবাহনের হাতকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশন দেখো যে গোলাপ, পদ্ম, হাতির সুর আর বৃক্ষ শাখা। তো তার হাতকে কিন্তু পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা কিন্তু আমরা মেইনলি পাই যে নায়িকা বা যে ফিমেল ক্যারেক্টার থাকে তার রূপ বর্ণনার ক্ষেত্রে কিন্তু আমরা পদ্মের বিশেষণটা পাই। পদ্ম আর চাঁদ এইটা মেইনলি পেয়ে থাকি। কিন্তু যেহেতু তার মধ্যে দণ্ডী আমাদের কবি, তিনি যেহেতু দেবত্ব গুণ আরোপিত করেছেন তার উপরে, এই কারণের জন্য আমাদের যে পদ্ম, যেটা দেব ফুল বলতে পারি আমরা, সেটা কিন্তু তার বর্ণনায় তিনি রেখেছেন। এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিশদ বিবরণ আমরা দেখতে পাই, অলঙ্করণ আমরা দেখতে পাই। এটাও কিন্তু একটি অলঙ্কার, সূক্ষ্ম অলঙ্কার, একটি উপমা। যেমন বলি যে তোমার মুখটি চাঁদের মতন সুন্দর, তাই তো, এটা একটি উপমা হলো যে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। তেমন কিন্তু রাজবাহনের হাতকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে, যে তোমার হাতটি পদ্মের মতন, অর্থাৎ পদ্ম ফুলের মতন সুন্দর, নরম, ঠিক আছে, এই রকম। আচ্ছা, তাহলে এখানে আমাদের উত্তর হলো অপশান বি, ঠিক আছে। তো আমাদের 15টা কোশ্চেন এখানে কমপ্লিট হচ্ছে। তো তোমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, কেমন। তো আমাদের ক্লাস এখানে শেষ হলো, তাহলে থ্যাংক ইউ সকলকে।